নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, আমরা শেষ করেছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ঠিক আছে, যেটা আমাদের লাস্ট ছিল 1853, মানে চার্টার অ্যাক্ট 1853, যেটা আমি তোমাদের লাস্ট পড়িয়েছিলাম। সেই চার্টার অ্যাক্ট 1853 মাধ্যমে কি হলো? চার্টার অ্যাক্ট 1853 মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়ে গেল। আর তারপর এখন আমরা আজকে যেটা পড়বো সেটা পড়বো গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1858, মানে 1858 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অ্যাক্ট। এটার সঙ্গে এটা কি চার্টার অ্যাক্টের মাধ্যমে চার্টার অ্যাক্ট 1853 তে ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি এর পতন হয়ে গেল, ঠিক আছে। মানে এর ঠিক পতন হয়নি, ঠিক, এটা হচ্ছে লাস্ট বলতে পারি আমরা, এটা হচ্ছে কি আমরা বলতে পারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাস্ট চার্টার অ্যাক্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা হচ্ছে লাস্ট অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, কারণ এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য লাস্ট চার্টার অ্যাক্ট ছিল। এরপরে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কোনো চার্টার অ্যাক্ট আসেনি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির যে মনোপলি ওটাকে আর এক্সটেন্ড করা হয়নি। কিভাবে এক্সটেন্ড করা হলো না? 1853 খ্রিস্টাব্দের পর চার্টার অ্যাক্ট যেটা তৈরি করা হলো, এবং 1857 খ্রিস্টাব্দে একটা সিপাহী বিদ্রোহ হলো, জানো সবাই সেটা, সিপাহী মিউটিনি, সিপাহী বিদ্রোহ হলো আমাদের দেশে, বিশাল বড়, বিশাল, পুরো ব্রিটিশ গভর্নমেন্ট একদম নড়ে চড়ে বসলো। কিসের জন্য নড়ে চড়ে বসলো? কারণ এতদিন ওরা ভারতবর্ষকে একটা প্রাইভেট কোম্পানি দিয়ে শাসন করছিল। তো একটা প্রাইভেট ভারতবর্ষের মতো এত বড় একটি দেশ, এত জনসংখ্যা তার, সেখানে একটা প্রাইভেট কোম্পানি শাসন করবে, স্বাভাবিক অ্যাডমিনিস্ট্রেশনে ফেলিয়ার হবে বা অ্যাডমিনিস্ট্রেশনে গাফিলতি হবে, তাই হলো। যার ফলে বিশাল বড় একটা কি তৈরি হলো, একটা রিভোল্ট দেখা গেল। যে রিভোল্টের পর ব্রিটিশ গভর্নমেন্ট নড়ে চড়ে বসছে যে না, একটা প্রাইভেট কোম্পানি দিয়ে এত বড় একটি দেশের শাসন চালানো সম্ভব না। তাহলে এখন কি করতে হবে? এবার ব্রিটিশ ক্রাউন সরাসরি নিজের হাতে ক্ষমতা তুলে দিল। তাই এটাই ছিল ওদের লাস্ট চার্টার অ্যাক্ট। এরপরে 1857-তে, এই যে 1857-এ সিপাহী মিউটিনি হলো, সিপাহী বিদ্রোহ হলো। তারপর 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওর অবসান হয়ে গেল, মানে ওকে ব্যান করে দেওয়া হলো, ওর যে যা ক্ষমতা ছিল সব কেড়ে নেওয়া হলো, এবং আর মনোপলি তো অনেকদিন আগেই চলে গিয়েছিল, এটাও শেষ হয়ে গেল ওদের। তাহলে এখন কোন শাসন আসবে? এখন শাসন হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, মানে 57-র সাথে বিদ্রোহ হলো, বিদ্রোহকে ব্রিটিশরা দমন করলো। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবার সরাসরি ব্রিটিশ ক্রাউনের হাতে ক্ষমতা চলে যাবে। তাহলে চলো এবার আমরা দেখবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এখান থেকে শুরু করি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, তাই তো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তাহলে এই অ্যাক্টের সম্পর্কে একটু জেনে নেই। এই অ্যাক্ট কখন আসলো? ওয়েক অফ ওয়েক অফ রিভোল্ট অফ 1857, অফ 1857, সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর এই অ্যাক্টটি নিয়ে আসা হলো, ওয়েক অফ 1857। অনেকে এই ওয়ার্ডটাকে 1857 যে ওয়ারটা হয়েছিল, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল, এটাকে অনেকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার প্রথম সংগ্রাম হিসেবে এটাকে বলা হয়। কি বলা হয়? অনেকে বলে এটাকে ফার্স্ট ওয়ার অফ এটাকে বলা হয় প্রথম স্বাধীনতার প্রথম যুদ্ধ, বা এটাকে অনেকে বলে সিপাহী মিউটিনি। কি বলে অনেকে? অর সিপাহী মিউটিনি, এমইউ এটাকে অনেকে বলে সিপাহী মিউটিনি, অর্থাৎ সিপাহী বিদ্রোহ, যেটাকে বাংলায় বলা হয় সিপাহী বিদ্রোহ, অনেকে বলা হয় সিপাহী বিদ্রোহ, সিপাহী মিউটিনি। এই সিপাহী বিদ্রোহের পরই এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট
1858 খ্রিস্টাব্দে এটা আনা হয়েছে। কিসের জন্য আনা হয়েছে? যখন ব্রিটিশ এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আনলো, এই একটা নামটা কি দিল? এই একটা নামটা দেওয়া হলো অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট। অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলা হলো। এই নাম ব্রিটিশরা একটা নাম দিয়ে দিল, আরেকটি কি হলো? অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে এতদিন গুড গভর্নমেন্ট ছিল না, তাই তো বোঝাচ্ছে। এই নামটা কেন দেওয়া হলো অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আন্ডার গুড গভর্নমেন্ট ছিল না, তাই জন্য রিভোল্ট হয়েছে, বা তার জন্য তার আগে যতগুলো রিভোল্ট ছিল, রিভোল্ট গুলো হচ্ছিল, তাই না? ওর জন্য নাম দেওয়া হলো অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কি গুড গভর্নমেন্ট সেটা তো তোমরা ভালো করে জানো এই হিস্ট্রিতে। এটাতে একটা কি করা হলো? ইস্ট ইন্ডিয়া যে কোম্পানির ক্ষমতা কেড়ে নেওয়া হলো, এবং কার হাতে ক্ষমতা চলে গেল? ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ ক্রাউনের হাতে ডাইরেক্ট ক্ষমতাটা চলে গেল। ব্রিটিশ ক্রাউন মানে অর্থাৎ সরাসরি ব্রিটিশ গভর্নমেন্টের হাতে, ব্রিটিশ রাজার হাতে, ক্রাউন মানে রাজা, তো ব্রিটিশ রাজার হাতে তারা ক্ষমতাটা চলে গেল। এতদিন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে প্রাইভেট কোম্পানি, এখন সরাসরি ব্রিটিশ গভর্নমেন্টের হাতে। এইবার আমরা দেখি এই একটা ফিচার্স গুলা কি কি ছিল, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ফিচার্স গুলা কি কি ছিল। ফিচার্স, তাই তো। ইন্ডিয়া হেন্সফোর্থ গভর্নড বাই, কি বলা হলো এই অ্যাক্টে? ইন্ডিয়া henceforth governed by and in the name of Her Majesty. In the name of Her Majesty. কি বলা হলো? ইন্ডিয়া হেন্সফোর্থ গভর্ন বাই, এখন থেকে ইন্ডিয়াকে কে গভর্ন করবে, ইন্ডিয়াকে কে শাসন করবে, কার দ্বারা? ইন দ্য নেম অফ হার ম্যাজেস্টি, মানে হার ম্যাজেস্টির নাম অনুসারে এখন থেকে ইন্ডিয়ার শাসন ব্যবস্থা চলবে। ঠিক আছে, এতদিন কিন্তু তাই চলতো না। দেখো, ইন্ডিয়া নেম অফ গভর্ন বাই, ভালো করে দেখো, গভর্ন বাই, কে গভর্ন করবে? গভর্ন বাই ইন দ্য নেম অফ হার ম্যাজেস্টি, এখন থেকে ইন্ডিয়াকে শাসন করা হবে হার ম্যাজেস্টির নাম, মানে ব্রিটিশ যে রানী ছিল সেই রানীর নাম অনুসারে তার ভারতের এখন শাসন চলবে, ওই জন্য ইন দ্য নেম অফ হার ম্যাজেস্ট্রি। এবার কি হলো? এন্ডেড দ্য সিস্টেম, 2 নম্বর, এন্ডেড দ্য, কোন সিস্টেমকে বন্ধ করে দেওয়া হলো? এন্ডেড দ্য সিস্টেম, কোন সিস্টেমকে এন্ডেড দ্য সিস্টেম? ডবল গভর্নমেন্ট, সরি তোমাদের আগে এন্ডেড দ্য গভর্নমেন্ট সিস্টেম না বলি, তোমাদেরকে যেটা আগে বলি, হার ম্যাজেস্টি নামে বন্ধ করে দেওয়া হবে। এবার কি হলো? চেঞ্জ দ্য ডেজিগনেশন। চেঞ্জ দ্য ডেজিগনেশন মানে এটা কি? এটা যে ডেজিগনেশন ছিল, দেখো, চেঞ্জ দ্য ডেজিগনেশন, কার ডেজিগনেশন চেঞ্জ করা হলো? তোমরা প্রথমে যখন আমরা যখন রেগুলেটিং অ্যাক্ট করলাম, তখন তার আগে রেগুলেটিং অ্যাক্টের আসার আগে যে আমাদের মানে ব্রিটিশ যে গভর্নর ছিল তাকে কি বলা হতো? গভর্নর বা শাসক ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর। ইস্ট ইন্ডিয়া রেগুলেটিং অ্যাক্ট আসার পর সে তার নামকরণ হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, তারপরে তার নামকরণ হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এখন সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে এইবার থেকে বলা হবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে এখন থেকে কি বলা হবে? ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় অফ ইন্ডিয়া, বুঝতে পারছো? এই যে গভর্নর জেনারেল যে ছিল, এখন থেকে তাকে বলা হবে ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় মানে রাজ প্রতিনিধি, রাজার প্রতিনিধিকে বলা হয় ভাইসরয়, তাই জন্য ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে ফার্স্ট ভাইসরয়, এখন ভাইসরয়টা কে? ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ক্রাউন। হু ইজ হি? ডাইরেক্ট
ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ক্রাউন, মানে ব্রিটিশ রাজার সরাসরি প্রতিনিধি, ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, এখানে সরাসরি প্রতিনিধি। তাহলে ফার্স্ট ভাইসরয় কে? ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে? ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, ঠিক আছে? তাহলে মাথার মধ্যে এটা ঢুকলো। এখন থেকে ইন্ডিয়া হেন্সফোর্থ গভর্নড বাই ইন দ্য নেম অফ হার ম্যাজেস্টি, ইন্ডিয়াকে শাসন করা হবে ইন দ্য নেম অফ হার ম্যাজেস্টি, অর্থাৎ তার নামে। চেঞ্জ দ্য ডেজিগনেশন চেঞ্জ হয়ে গেল। কার ডেজিগনেশন? এখন থেকে মানে এই একটা আসার আগে কি ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে এখন থেকে বলা হবে ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় অফ ইন্ডিয়াটাকে হি ইজ দ্য ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ ক্রাউনের মানে ব্রিটিশ রাজার ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, রাজা বা রানীর ক্রাউনের। এবং ফার্স্ট গভর্নর ভাইসরয় কি হলো? ইন্ডিয়ান ভাইসরয়, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হলো ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে এইটুকু মুছে দেই, সম্পূর্ণটাই মুছে দিন, ঠিক আছে? তাহলে এবার নেক্সট পয়েন্টটা দেখি আমরা। নেক্সট পয়েন্টটা কি হবে? এন্ডেড দ্য সিস্টেম। কোন সিস্টেম এন্ড করা হলো? এন্ডেড দ্য সিস্টেম। কোন সিস্টেম এন্ডেড করা হলো? এন্ডেড দ্য সিস্টেম, ডবল গভর্নমেন্ট সিস্টেম এন্ডেড করা হলো। ডবল গভর্নমেন্ট সিস্টেমকে এন্ডেড করা হলো। যে ডবল গভর্নমেন্ট সিস্টেম চালু হয়েছিল না রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, সেই ডবল গভর্নমেন্ট সিস্টেম বা দুটো বডি তৈরি করা হলো, কোর্ট অফ ডাইরেক্টরস, বোর্ড অফ কন্ট্রোল, সেই দুইটা বডির মাধ্যমে ডবল গভর্নমেন্ট সিস্টেম চালু ছিল। এখন সেই ডবল গভর্নমেন্ট সিস্টেমকে এন্ডেড করে দিলাম, বন্ধ করে দেওয়া হলো। এখন আর থেকে এই সিস্টেম থাকবে না। কেমন সিস্টেম থাকবে? বাই দ্য অবলিশিং অফ দ্য মানে এই যে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরস, এই দুইটা বডিকে কি করে দেওয়া হলো? এই দুইটা বডিকে ডিসব্যান্ড করে দেওয়া হলো। আর এই দুটো বডির কোনো অস্তিত্ব থাকতো না। অর্থাৎ তাহলে কিভাবে ডবল গভর্নমেন্ট সিস্টেমকে ক্লোজ করে দেওয়া হলো বা এন্ডেড করে দেওয়া হলো? কোর্ট অফ ডাইরেক্টরস আর বোর্ড অফ কন্ট্রোল নামে যে দুটো বডি ছিল, সেই দুটো বডিকে ক্লোজ করে দেওয়া। তারপরে 3 নাম্বার পয়েন্ট কি? সেই 3 নাম্বার পয়েন্টে আছে ক্রিয়েট নিউ অফিস। দুটো একটা অফিস তৈরি করা হলো। ক্রিয়েট নিউ, কি হলো? সেই অফিসটার নাম সেক্রেটারি অফ ইন্ডিয়া। সেক্রেটারি অফ ইন্ডিয়া, ঠিক আছে? একটা নতুন অফিস তৈরি করা হলো। এটা এন্ডেড ডবল গভর্নমেন্টের না, ডবল বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরসকে বন্ধ করে দিল, ডবল গভর্নমেন্ট সিস্টেমকে বন্ধ করে দিল। এবার একটা নতুন অফিস চালু করলো বা অফিস তৈরি করলো, সেক্রেটারি অফ ইন্ডিয়া। কে সেক্রেটারি? এই সেক্রেটারি অফ ইন্ডিয়ার হাতেই সম্পূর্ণ কমপ্লিট অথরিটি থাকলো। কমপ্লিট অথরিটি অ্যান্ড কন্ট্রোল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। ইন্ডিয়ান কমপ্লিট অথরিটি অ্যান্ড কন্ট্রোল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, ভারতের শাসন ব্যবস্থার কমপ্লিট অথরিটি মানে পুরোপুরি ক্ষমতা দেওয়া হলো কাকে? সেক্রেটারি অফ ইন্ডিয়াকে। ওই জন্য কমপ্লিট অথরিটি অ্যান্ড কন্ট্রোল। ওই এখন থেকে সেক্রেটারি অফ ইন্ডিয়া সমস্ত বিষয়টা দেখবে, ভারতের শাসন ব্যবস্থা হোক, ইকোনমিক রিলেশন হোক, যাই হোক, এই সেক্রেটারি অফ ইন্ডিয়া সর্বে সর্বা। এক কথায় ইনি হয়ে গেল ভারতের এখন সর্বে সর্বা। এবার কি এই সেক্রেটারি অফ ইন্ডিয়াটা কে? ইনি মেম্বার অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট অফ
ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার, অর্থাৎ সেক্রেটারি অফ ইন্ডিয়া কি হবে? নিশ্চয়ই একজন ব্যক্তি হবে। সেই ব্যক্তিরা কোথা থেকে নির্বাচন করা হবে? যে কোনো একটা মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে সেক্রেটারি অফ ইন্ডিয়া বানিয়ে দেওয়া হবে না। কিভাবে বানিয়ে দেওয়া হবে? মেম্বার অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট, তাকে অবশ্যই ব্রিটিশ পার্লামেন্টারিয়ান হতে হবে, অর্থাৎ ব্রিটিশ এমপি হতে হবে, পার্লামেন্টে তাকে পার্লামেন্টারিয়ান হবে, তবেই তাকে সেক্রেটারি অফ ইন্ডিয়া বানানো হবে। সেটা নির্বাচন করবে, সেটা নিশ্চয়ই ওরা সিলেক্ট করবে, কিভাবে করবে সেটা ওরা জানে। এবার এই যে সেক্রেটারি অফ ইন্ডিয়া কার প্রতি রেসপন্সিবল থাকবে, অর্থাৎ ভারতে কেমন শাসন ব্যবস্থা চলছে, ঠিক মতো চলছে কি না, সে তার জন্য তার তো একটা দায়বদ্ধতা থাকবে, দায়িত্ব আছে। তাকে যে নিয়োগ করছে তার হাতেই তার দায়বদ্ধতা আছে। তাহলে কে তাকে নিয়োগ করছে? ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে সে ব্রিটিশ গভর্নমেন্টের লেজিসলেচারের কাছে তার দায়বদ্ধতা থাকবে। তাহলে তার দায়বদ্ধতা কোথায় থাকলো? রেসপন্সিবল দ্য ব্রিটিশ পার্লামেন্ট। of ব্রিটিশ পার্লামেন্টের প্রতি তার দায়বদ্ধতা। তাহলে তিনটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার। সেক্রেটারি অফ স্টেট নামে সেক্রেটারি অফ ইন্ডিয়া নামে একটা অফিস তৈরি করা হলো, তার হাতে ভারতের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা তাকে তুলে দেওয়া হলো। সে কে থাকবে? সে হবে একজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, অর্থাৎ তাকে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান হতে হবে, এবং সে রেসপন্সিবল থাকবে ব্রিটিশ পার্লামেন্টের প্রতি, অর্থাৎ ভারতে কি হচ্ছে কি না হচ্ছে তার দায়বদ্ধতা থাকবে ব্রিটিশ পার্লামেন্টের প্রতি, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে তাকে হয়তো দায়বদ্ধ মানে বলতে হবে যে ভারতে কি হচ্ছে না হচ্ছে। এইবার আমরা দেখো এস্টাবলিশড, কি এস্টাবলিশড করবে? কি এস্টাবলিশড করলো? এস্টাবলিশড ফার্স্ট 15 মেম্বার কাউন্সিল অফ ইন্ডিয়া, 15 জনের 15 মেম্বার কাউন্সিল অফ ইন্ডিয়া, 15 জনের একটা মেম্বার তৈরি করা হলো, 15 মেম্বার কাউন্সিল অফ ইন্ডিয়া, 15 জনের একটা মেম্বার তৈরি হলো কাউন্সিল ইন্ডিয়া। কি এদের কাজ কি? এদের কাজ হচ্ছে অ্যাসিস্ট করবে, অর্থাৎ সেক্রেটারি অফ ইন্ডিয়াকে কাজে সাহায্য করার জন্য এই কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করা হলো। কি লিখতে পারি আমরা? অ্যাসিস্ট সেক্রেটারি অফ ইন্ডিয়া, সেক্রেটারি অফ ইন্ডিয়াকে সাহায্য করার জন্য 15 জনের একটা কাউন্সিল তৈরি করা হলো। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এখানে একটু ভুল হয়ে গেছে, সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া লিখতে হয়তো, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ঠিক আছে? তাহলে 15 জনের যে মেম্বার কাউন্সিল তৈরি করলো, সেই 15 জনের মেম্বার কাউন্সিলের কাজ হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, মানে সেক্রেটারি অফ স্টেটকে কাজে সাহায্য করবে। এবার কি করে ধরা হলো তাকে? অনলি অ্যাডভাইজারি বডি। কিন্তু এই যে 15 জনের যে মেম্বারের কাউন্সিল, এর হাতে সেরকম কোনো ক্ষমতা ছিল না, অনলি অ্যাডভাইজারি বডি, অর্থাৎ পরামর্শদাতা। সেক্রেটারি অফ স্টেট যদি কোনো পরামর্শ চায় এই 15 জনের কাউন্সিলের কাছ থেকে, তবেই তারা দিবে। শুধু পরামর্শ দিতে পারবে, কোনো প্রশাসনের বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই, শুধু পরামর্শ, যে আমার কাছে যে এই কিভাবে ভারতটা চালাবো, তখন সবাই বলে এইভাবে চালানো যেতে পারে, ব্যাস। সেটা সেক্রেটারি অফ ইন্ডিয়া সেটা শুনতেও পারে, নাও শুনতে পারে। এটা কি ছিল? অ্যাডভাইজারি বডি। কি ছিল? অনলি অ্যাডভাইজারি বডি, যেন মাথায় থাকে যে 15 জনের যে মেম্বার কাউন্সিল তৈরি করা হলো সেটা কিন্তু অনলি অ্যাডভাইজারি বডি ছিল, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ছিল না। এবার সেক্রেটারি অফ স্টেট মেড চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল, এই যে কাউন্সিল, এই যে 15 জনের মেম্বারের যে কাউন্সিল তৈরি হলো, তার চেয়ারম্যান কে হবে? কে তাকে নিয়োগ করবে, কে তাকে অ্যাপয়েন্ট করবে? কে চেয়ারম্যান? সেক্রেটারি, ইনি তো বস না, তাহলে বসই তো তার চেয়ারম্যান, কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ করবে। কি হবে? সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেট যে থাকবে ইনি তার চেয়ারম্যানকে নিয়োগ করবে। ঠিক আছে? এই কাউন্সিলের যে চেয়ারম্যান থাকবে তাকে কে নিয়োগ করবে? সেক্রেটারি অফ স্টেট অ্যাপয়েন্টেড।
অ্যাপয়েন্টেড করলো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলো সেক্রেটারি অফ স্টেট মেড চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল, উনি কাউন্সিলের চেয়ারম্যানকে তৈরি করবেন। এটা মুছে দিই, লাস্ট একটা পয়েন্ট এটা। পাঁচ নাম্বার পয়েন্ট কি বলছে? কনস্টিটিউটেড কি কনস্টিটিউটেড করলো? সেক্রেটারি অফ স্টেট ইন কাউন্সিলে, সেক্রেটারি অফ কাউন্সিলে কি কনস্টিটিউট করলো? কর্পোরেট বডি। এটা কি হবে? সেক্রেটারি অফ স্টেট ইন কাউন্সিল হচ্ছে 15 জনের যে মেম্বারের যে কাউন্সিল তৈরি করলো, এটা কি হলো? এটি কর্পোরেট বডি। কর্পোরেট, তোমাদের কাছে কনফিউশন মনে হচ্ছে কর্পোরেট বডি মানে কি? কর্পোরেট বডি মানে কি আইনি সংস্থা, মানে অ্যাজ এ বডিটা এটা একটাকে আইনি সংস্থা হিসেবে কাজ করে। এখন কি ক্ষমতা দেওয়া হয় এদেরকে? সুইং অ্যান্ড সুয়েট। ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড তার মানে এটা কি? সুইং অ্যান্ড সুয়েট মানে এখন মামলা মোকদ্দমা করতে হবে। কেমন কনফিউশন তোমাদের কাছে এই দুইটা শব্দ, সুইং অ্যান্ড সুয়েট? এবার তোমাদের বুঝাই, তার মানে এটা একটা কি হলো? এটা আইনি সংস্থা তৈরি হয়ে গেল। এখন ধরো ইংরেজরা আমাদের দেশে রেল লাইন পাতবে, অর্থাৎ রেল লাইন তৈরি করছে। তা রেল লাইন তৈরি করার জন্য যা যা ধরো ম্যাটেরিয়ালস দরকার, লোহা বলো যা যা, সেই ম্যাটেরিয়ালস গুলো আমাদের দেশের কোনো ব্যবসায়ী থেকে কিনছে, বা আমাদের দেশে কোনো ব্যবসায়ী সেই ম্যাটেরিয়ালস গুলো সাপ্লাই করছে। ইন ফিউচার দেখা গেলো সেই ব্যবসায়ীকে ইংরেজরা ঠিকমতো পেমেন্ট করেনি বা টাকা দেয়নি তার জন্য, তাহলে তো সেই ব্যবসায়ী এখন কি করবে? তখন সেই ব্যবসায়ী এই সেক্রেটারি অফ স্টেটের সম্পর্কে বিরুদ্ধে গিয়ে একটা মামলা করবে কোর্টে। ঠিক আছে, সেই সেক্রেটারি অফ স্টেটের বিরুদ্ধে গিয়ে মামলা করবে। কোথায় গিয়ে মামলা করতে পারে? সেটা তুমি ভারতবর্ষেও ইন্ডিয়াতেও করতে পারে, বা ইংল্যান্ডে গিয়েও করতে পারে। বুঝতে পারছো? সুই। এছাড়াও কি হতে পারে? ধরো ভারতের কোনো কোম্পানি সরকারের সঙ্গে টাই আপ করলো বা টেন্ডার পেলো, কিন্তু টেন্ডার পাওয়ার পর ভারতের কোম্পানি বাজে মাল দিল, বা বাজে মালে তৈরি করলো, কোনো বাজে ম্যাটেরিয়ালসে তৈরি করলো, বা চুক্তি ভঙ্গ করলো ভারতের কোনো কোম্পানি, তখন কিন্তু সেক্রেটারি অফ স্টেট সেই ভারতের কোম্পানির এগেনস্টে কোনো কোর্টে মামলা করতে পারে। তাহলে বুঝতে দুই পাশ থেকে মামলা করাচ্ছে, মানে অ্যাজ এ ইন্ডিয়ান আমরা সেক্রেটারি অফ স্টেটের বিরুদ্ধে মামলা করতে পারছি, আবার সেক্রেটারি অফ স্টেট আমাদের বিরুদ্ধেও কোনো মামলা করতে পারছে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে সুইং অ্যান্ড সুয়েট। এই জন্য ওদের মামলা করার অধিকার দেওয়া হবে। ঠিক আছে, এইবার দেখো এই যে একটা ইম্পর্টেন্স গুলো কি কি ইম্পর্টেন্স আছে। নো মেজর চেঞ্জেস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। খুব একটা পরিবর্তন করা হয়নি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে, মানে যেটা চলে আসতেছিল 1853 যে চার্টার একটা আনা হয়েছিল, বা তার আগে যে অ্যাক্ট গুলো আনা হয়েছিল, সেগুলোর খুব একটা মেজর চেঞ্জেস করা হয়, যা ছিল তাই ছিল, খালি ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে গেল। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া। ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি চলে গেল, এবার ব্রিটিশ ক্রাউনের হাতে ক্ষমতা চলে গেল। নতুন একটা অফিস তৈরি করে করা হলো সেক্রেটারি অফ স্টেট, তার হাতে পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়ে গেল। ডুয়েল গভর্নমেন্ট যে সিস্টেমটা ছিল, বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টরস এর মাধ্যমে, সেটাকে অবলিশ করে দেওয়া হলো, মানে সেটাকে বন্ধ করে দেওয়া। ঠিক আছে, আর মেজর কোনো চেঞ্জেস নেই। তাহলে কি লিখতে পারি? আমি লিখতে পারি নো মেজর চেঞ্জ ইন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম,
অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে পারলাম নো মেজর চেঞ্জ, মানে কোনো বিশেষ ধরনের কোনো বড় ধরনের কোনো প্রশাসনিক কাঠামোর কোনো পরিবর্তন করেনি। দ্বিতীয় কি ইম্পর্টেন্স দিতে পারি এটার, ফোকাস অন অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভিশন। সুপারভিশন, ফোকাস অন অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভিশন। এই সুপারভিশন কথাটির অর্থ কি? সুপারভিশন কথাটির অর্থ হলো তত্ত্বাবধান, বাংলায় যাকে বলা হয় তত্ত্বাবধান। বলে না তোমার তত্ত্বাবধানে আমি আমার ছেলেকে ছেড়ে দিলাম, বলে না অনেক সময় অনেক টিউশন টিচারদের দেখবে বাড়ির গার্জিয়ানরা বলে আপনার তত্ত্বাবধানে আমি কিন্তু ছেড়ে দিলাম, এখন ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট করার বিষয় আপনার হাতে। ওই সুপারভিশন, সেটা তার বাংলা অর্থ হচ্ছে তত্ত্বাবধান। মানে এখন থেকে ফোকাস অন অ্যাডমিনিস্ট্রেটিভ তত্ত্বাবধান, মানে প্রশাসনিক তত্ত্বাবধানের উপর ফোকাস করা হলো। মানে কেন প্রশাসনের উপরই তো ড্যামেজটা আসলো, কিভাবে ওই যে রিভোল্ট হলো 1857-এ, সিপাহী বিদ্রোহ, তার ফলেই তো ব্রিটিশ গভর্নমেন্ট নড়ে চড়ে বসলো, তার জন্যই তো এই একটা আনতে হলো। যদি রিভোল্ট না হতো তাহলে তো আনতোই না, এটাই থেকে যেত, বা বা আবার এক্সটেন্ড করতো, বা কি হতো সেটা হাইপোথেটিক্যাল বিষয়, কারণ যেটা ঘটে গিয়েছে। কিন্তু এইবার মেন কারণ ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ তত্ত্বাবধান, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভিশনের উপর ফোকাস করা, আর প্রশাসনটা ঠিক মতো করতে হবে। কি করে এত বড় একটা রিভোল্ট হয়ে গেল। এবার কি হয়েছে, স্ট্রেংথেনিং সেন্ট্রাল ফ্রম ইংল্যান্ড। স্ট্রেংথেনিং control from England। ভালো করে লাইনটা দেখো, স্ট্রেংথেনিং কন্ট্রোল ফ্রম ইংল্যান্ড, এবার থেকে সরাসরি ইংল্যান্ড থেকে কন্ট্রোল করবে। এতদিন ওরা ইংল্যান্ড থেকে কন্ট্রোল করতো না, উপরে উপরে খালি দেখতো বিষয়টাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে ছেড়ে দিয়েছিল, বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ ডাইরেক্টরস এর ছেড়ে দিয়েছিল বিষয়টা। সরি, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, মাইকের আওয়াজ চলে গিয়েছিল, তাই আবার আসতে হলো। তাহলে প্রথম থেকে শুরু করি। কাউন্সিল অ্যাক্টটা কখন আসলো? কাউন্সিল অ্যাক্টটা তখন আসলো, কেন আনা হলো কাউন্সিল অ্যাক্ট? আসলে ভারত ইংরেজরা যে আমাদের দেশে শাসন করছিল না, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তার যে বডিটা ছিল 4 জনের, বা লেজিসলেটিভ যে বডি ছিল, সেখানে কোনো ভারতীয়রা ছিল না। একবার ভেবে দেখো বিষয়টা, ভারতে শাসন করছে কিন্তু ভারতীয় নেই, কোনো ভারতীয় নেই। তার জন্য ফলে কি হলো, তার ফলে কি দেখা দিল, বিশাল বড় একটা রিভোল্ট দেখা দিল, সিপাহী বিদ্রোহ, সিপাহী মিউটিনি দেখা দিল, এবং ব্রিটিশ গভর্নমেন্ট নড়ে চড়ে বসলো এর জন্য, বা ভয়ভীত হয়ে গেল যে কি হইলো এরকম, হুট করে একটা বিদ্রোহ দেখা গেল, এত বড় একটা বিদ্রোহ হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামলাতে পারলো না বিষয়টাকে। তখন কি হলো, তার জন্য ব্রিটিশরা যখন তবে অ্যানালাইসিস করে দেখলো যে না, আমরা এখন কি করি, ভারতীয়দেরকে, কিছু কিছু ভারতীয়দেরকেও আমরা প্রশাসনের কাজে নিয়োগ করি, বা প্রশাসনের মধ্যে ওদেরকে রাখি, যাতে কি হবে, আমরা যাতে নিজেদেরকে জাস্টিফাই করতে পারি যে এখন যে শাসনটা চলছে সেখানে তো তোমাদের দেশের প্রতিনিধিরাও আছে। জাস্ট একটা আই ওয়াশ টাইপের ছিল, ঠিক আছে। তো এখন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট চালু করা হয়। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে আসলো? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট চালু করলো 1857-এ যে রিভোল্ট হলো, সেই রিভোল্টের পরপরই এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু করা হলো, তার পরপরই এটা চালু করছে। 1857-এর রিভোল্টের জন্য, 1857-এর যে রিভোল্টের জন্য এই অ্যাক্টটাকে চালু করা হয়েছিল। এই অ্যাক্টটা কি ছিল? ব্রিটিশ গভর্নমেন্ট ফেল্ড, কি ফেল্ড করছে, কি অনুভব করলো তারা অনুভব করলো সিকিং কোঅপারেশন অফ ইন্ডিয়া, সিকিং কোঅপারেশন ইন্ডিয়ান, মানে ভারতীয়দেরকেও এবার কোঅপারেশন করবে না, ভারতীয়দেরকে এবার নিয়োগ করবে অ্যাডমিনিস্ট্রেশন
UNTRY এখন থেকে প্রশাসনের কাজে কিছু কিছু ভারতীয়দেরকেও কোঅপারেশন করাবে, অর্থাৎ কিছু কিছু ভারতীয়রাও সহযোগিতা করবে। ঠিক আছে, আর কি করা হলো? আর করা হলো তিনটে অ্যাক্ট আনা হলো। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের জন্য তিনটে অ্যাক্ট আনা হলো, 3 অ্যাক্ট, মানে তিনটে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছে। একটা এসেছে 1861, 1861 এ একটা আসলো 1892 তে, আর একটা কবে আসলো 1909 এ, অর্থাৎ 1861 সালে, 1892 সালে, 1909 সালে তিনটা কাউন্সিল অ্যাক্ট আনা হলো। ঠিক আছে, এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তিনটা কাউন্সিল অ্যাক্ট আসলো। এবার তাহলে দেখি 1861 এ কি আইন আনা হয়েছে, বা 1861 এ যে এই কাউন্সিল অ্যাক্ট আনা ছিল সেটার মধ্যে কি কি ফিচার্স আছে। 1861 এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, কি অ্যাক্ট আনা হলো? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। বিগিনিং দ্য রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন, beginning representative institution associating Indian with law making process. With Indian law making এবার থেকে রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন তৈরি করা হলো, যেখানে ইন্ডিয়ানরাও অ্যাসোসিয়েট করবে, অর্থাৎ ইন্ডিয়ানরা ভারতীয়রাও সাহায্য করবে ল তৈরি, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট যে ভারতকে কিভাবে শাসন করবে সেই শাসন করার জন্য এখন ভারতীয়রাও তাকে সাহায্য করবে, সেটাই বলা হলো বিগিনিং রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন অ্যাসোসিয়েটিং উইথ ইন্ডিয়ান ল মেকিং প্রসেস। ল মেকিং প্রসেসে এখন ভারতীয়রাও সাহায্য করবে। তার ভাইসরয় কাউন্সিল নমিনেটেড করবে, যে ভাইসরয় কাউন্সিল, যেটা কাউন্সিল nominated some Indian, ভাইসরয় যে কাউন্সিল ছিল সেটা এখন থেকে কিছু ইন্ডিয়ানকে নমিনেটেড করবে, অর্থাৎ নিয়োগ করবে। ঠিক আছে, অ্যাপয়েন্ট করবে বা নমিনেট করবে। কাকে? সেই তিনজন কে কে? ফার্স্ট যে ছিল তিনি ছিল যে ভাইসরয় যে কাউন্সিল নমিনেটেড দ্য সাম ইন্ডিয়ানস, যে যাদেরকে নমিনেট করবে এখন থেকে তাদের কি বলা হবে? নন অফিসিয়াল মেম্বার। নন অফিসিয়াল মেম্বার। ঠিক আছে, ভাইসরয় যে কাউন্সিল যাদেরকে এবার যেই সব ভারতীয়দেরকে নমিনেট করছে তাদেরকে বলা হচ্ছে নন অফিসিয়াল মেম্বার। এখন প্রশ্ন হচ্ছে নন অফিসিয়াল মেম্বার, অফিসিয়াল মেম্বার কারা? অফিসিয়াল মেম্বার হচ্ছে ব্রিটিশ কর্মকর্তারা, অর্থাৎ ব্রিটিশ অফিসার বা ব্রিটিশ যারা অফিসার থাকবে তারা হচ্ছে অফিসিয়াল মেম্বার। আর যারা যেই সব ভারতীয়দেরকে নিয়োগ করা হবে এখন ভাইসরয় কাউন্সিলে, ঠিক আছে, ল তৈরি করার জন্য, তাদেরকে বলা হবে নন অফিসিয়াল মেম্বার। অর্থাৎ এগুলো নন অফিসিয়াল মেম্বার মানে ভারতীয়রা। তাহলে কোন কোন নন ভারতীয়দেরকে নিয়োগ করা হলো? এটা মুছে দিলাম পুরাটা। বলতে পারি নমিনেটেড, কাদের কাদের নমিনেট করা হলো? 3 ইন্ডিয়ানস ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে নিয়োগ করা হলো তিনজনকে। কে? একটা হচ্ছে রাজা অফ বেনারস,
বেনারসের রাজাকে নিয়োগ করা হলো ভাইসরয় কাউন্সিলে। আর কাউকে নিয়োগ করা হলো আরেকজনকে মহারাজা পাটিয়ালা। পাটিয়ালা যে মহারাজ তাকে নিয়োগ করা হলো। আরেকজন কাকে নিয়োগ করা হলো এবার নিয়োগ করলো শ্রী দিনকর রাও। স্যার দিনকর রাওকে নিয়োগ করা। ঠিক আছে, তিনজনকে নিয়োগ করলো ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ ভাইসরয়ের যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল তিনজনকে নিয়োগ করলো। রাজা অফ বেনারসের রাজাকে নিয়োগ করা হলো, মহারাজা পাটিয়ালা মহারাজাকে নিয়োগ করা হলো, এবং স্যার দিনকর রাও এনাকে এই তিনজনকে নিয়োগ করা হলো। এখন থেকে ভারতীয়রাও এবার ব্রিটিশ গভর্নমেন্টের যে ল মেকিং প্রসেসে ভারত কিভাবে শাসন হবে তারা সাহায্য করবে। এবার ইম্পর্টেন্স কি, তৈরি তো করে দিলাম, তৈরি তো হলো এই আইনটা, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ইম্পর্টেন্স কি কি আসবে, ইম্পর্টেন্স দেখি আমরা। না সরি আরো আছে ইম্পর্টেন্স, এখনই না। এবার 2 নম্বর দেখি, 2 নম্বর পয়েন্টে কি আছে, ইনিশিয়েটেড প্রসেস। কি প্রসেস ইনিশিয়েট করবে, initiated process decentralization. ডিসেন্ট্রালাইজেশন কথার অর্থ হচ্ছে বিকেন্দ্রীকরণ, বাংলায় যাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। ডিসেন্ট্রালাইজেশন এই কথাটা কি মতো খুব কনফিউজিং মনে হচ্ছে তোমাদের, স্বাভাবিক। মানে কি ডিসেন্ট্রালাইজেশন মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এতদিন কি ছিল ক্ষমতা একটা নির্দিষ্ট জায়গা থেকে বা একটা নির্দিষ্ট অ্যাসোসিয়েশন থেকে, বডি থেকে সারা ভারতবর্ষের ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করা হতো। সে এখন থেকে আর এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে বিকেন্দ্রীকরণ শুরু হলো। এখন থেকে না নির্দিষ্ট একটি জায়গার মধ্যে না, ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া হলো নির্দিষ্ট বডির মধ্যে। ঠিক আছে, ওটা কি বলা হয় ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ। সেন্ট্রালাইজেশন মানে এক কেন্দ্রীকরণ, আর ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতাকে ভাগ করে দেওয়া, এক একজনের মধ্যে এক একটা ক্ষমতা, এক একটা মানে এই বডিকে এই দায়িত্ব দেওয়া হলো, এই অ্যাসোসিয়েশনকে এই দায়িত্ব দেওয়া হলো, এই অ্যাসোসিয়েশনকে এই দায়িত্ব দেওয়া হলো না, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হলো না। ঠিক আছে, এটাকে বলে ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন মধ্যে কি হলো, সেন্ট্রালাইজেশন কোন আইন থেকে শুরু হলো, রেগুলেটিং অ্যাক্ট থেকে। রেগুলেটিং অ্যাক্ট থেকে ভারতের শাসন ব্যবস্থা কি হলো, সেন্ট্রালাইজেশন স্টার্টেড হয়েছিল না, সেন্ট্রালাইজেশন রেগুলেটিং অ্যাক্ট থেকে ভারতের সেন্ট্রালাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন চালু হয়েছিল, যেটা একদম ক্লাইম্যাক্স মানে অন্তিম পর্যায়ে পৌঁছেছিল, মানে একদম সেন্ট্রালাইজেশন একদম অন্তিম পর্যায়ে। কোন আইনের মাধ্যমে, মানে কোন অ্যাক্টের মধ্যে, চার্টার অ্যাক্ট 1833 মানে 1833 খ্রিস্টাব্দে যে চার্টার অ্যাক্ট ছিল ওটা একদম ক্লাইম্যাক্সে নিয়ে গেছিল। ক্লাইম্যাক্স মানে একদম অন্তিম পর্যায়ে, মানে এখানে স্টার্ট হয়েছে এই আইনের মাধ্যমে একদম অন্তিম পর্যায়ে পিক পয়েন্টে চলে গেছে সেন্ট্রালাইজেশন শাসন ব্যবস্থা। এবার গভর্নমেন্ট অলমোস্ট ইন্টারনাল অথরিটি, ডিসেন্ট্রালাইজেশন শুরু হলো, কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে যে একদম সমস্ত ডিসেন্ট্রালাইজড করে দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট এমন কিন্তু নয়, এখান থেকে মাত্র শুরু হলো। যেমন এখান থেকে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন চালু হলো, এমন নয় যে রেগুলেটরি অ্যাক্টের মাধ্যমে পুরোপুরি সেন্ট্রালাইজড করে দিয়েছিল, তেমন নয়, এইখানে গিয়ে পুরোপুরি হয়ে গিয়েছিল। তেমনি এই ডিসেন্ট্রালাইজেশন যে প্রসেসটা চলছে প্রথম এখান থেকে শুরু হলো, অল্প কিছু ডিসেন্ট্রালাইজড করলো। পুরা ক্ষমতাই এখন ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্সে পুরা ক্ষমতা এখনো দিয়ে দেয়নি, এখনো ওরা কিছুটা ক্ষমতা, বেশিরভাগ ক্ষমতা নিজের হাতে রেখেছে। এবার গ্রান্ট অলমোস্ট ইন্টারনাল অটোনমি কবে দিয়েছিল, একদম অলমোস্ট মানে একদম ডিসেন্ট্রালাইজড করে দিয়েছিল একদম টোটাল। কবে দিয়েছিল এটা,
এটা দিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1937। 1937 যে একটা আসলো এটার মাধ্যমে পুরোপুরি ডিসেন্ট্রালাইজড হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে বুঝতে পারলো সেন্ট্রালাইজেশন প্রসেস কবে থেকে চালু হলো? এই যে রেগুলেটিং অ্যাক্ট 1772, একদম অন্তিম পর্যায়ে কবে চলে গিয়েছিল? চার্টার অ্যাক্ট 1833। তেমনি ডিসেন্ট্রালাইজেশন প্রসেস কোন আইন থেকে চালু হলো? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট থেকে ডিসেন্ট্রালাইজেশন প্রসেস চালু হলো। একদম শেষ অব্দি ডিসেন্ট্রালাইজেশন একদম অন্তিম পর্যায়ে চলে গেল কবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1937। ঠিক আছে, এটা হচ্ছে আর ক্লাইম্যাক্স, এখানে পুরোপুরি দিয়ে দিয়েছিল ক্ষমতা। এইবার যে কি করলো? এস্টাবলিশমেন্ট নিউ লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, কি করলো? 3 নাম্বার, নিউ নতুন লেজিসলেটিভ কাউন্সিল চালু করলো, এস্টাবলিশমেন্ট অফ নিউ লেজিসলেটিভ কাউন্সিল। কোথায় কোথায় চালু করলো? 3টা জায়গায়, বেঙ্গল একটা, দুটো কোন জায়গায়? নর্থ ওয়েস্ট প্রভিন্স, নর্থ ওয়েস্ট প্রভিন্স। আর এটা কোথায়? আর এটা চালু করলো পাঞ্জাবে 3টা লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, নিউ লেজিসলেটিভ কাউন্সিল, 3টা নতুন লেজিসলেটিভ কাউন্সিল চালু করলো। লেজিসলেটিভ মানে যেখানে আইন তৈরি করবে, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, এটা যেন মাথায় থাকে। বাংলা কবে চালু করলো? বাংলায় চালু করলো 1862। 1862। ও নর্থ ওয়েস্ট প্রভিন্সে কবে চালু করলো? নর্থ ওয়েস্ট প্রভিন্স জানে 1886। আর পাঞ্জাবে কবে চালু করলো? পাঞ্জাবে চালু করলো 1897। ঠিক আছে, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল চালু হয়ে গেল। বেঙ্গল বাংলা চালু করলো 1862-তে, নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম প্রভিন্সে চালু করলো 1886-তে, এবং পাঞ্জাবে চালু করলো 1897-তে। এইবার পাওয়ার অফ দ্য 4 নাম্বার পয়েন্ট দেখবো, কি বলছে? পাওয়ার অফ ভাইসরয়। ভাইসরয় ক্ষমতা কি দেওয়া হলো? ভাইসরয় ক্ষমতাকে পাওয়ার অফ ভাইসরয়। এম্পাওয়ার্ড ভাইসরয় মেক রুলস অ্যান্ড রেগুলেশন। ভাইসরয়কে আরো ক্ষমতা দেওয়া হলো, সে এখন রুলস রেগুলেশন তৈরি করতে পারবে। এম্পাওয়ার্ড ভাইসরয় রুলস অ্যান্ড রেগুলেশন কি বলতে পারি? 1 নাম্বার, মেক রুলস অ্যান্ড রেগুলেশন, না, রুলস অ্যান্ড অর্ডার্স। rules and orders more convenient
ট্রানজাকশন বিজনেস কাউন্সিল। বিজনেস কাউন্সিল তার মানে কি এম্পাওয়ার দ্য ভাইসরয়, ভাইসরয়কে আরো ক্ষমতা দেওয়া হলো মেক রুলস এন্ড অর্ডার, সে আরো রুলস তৈরি করতে হবে এবং অর্ডার দিতে পারবে যাতে আরো মানে বিজনেস কাউন্সিল অর্থাৎ যে বিজনেস কাউন্সিলটা আছে সেটা যেন আরো সুবিধা মতো কাজ করতে পারে। ওই জন্য ভাইসরয় এখন কি করতে পারবে, ভাইসরয় এখন অনেক অর্ডার রুলস তৈরি করতে পারবে এবং অর্ডার দিতে পারবে যাতে প্রশাসনিক কাজকর্ম কাজ করতে আরো সুবিধা হয়। দ্বিতীয় পয়েন্ট কি আছে, দ্বিতীয় পয়েন্টে আছে রিকগনাইজেশন অফ দ্য পোর্টফোলিও সিস্টেম। of পোর্টফোলিও সিস্টেম, নতুন করে একটা নতুন জিনিস তৈরি হলো, এটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম মানে কি দেখবা বর্তমান সময়ে অনেকে বলে না রাজ্য মন্ত্রী, অনেকে বলে না পুলিশ মন্ত্রী, জলমন্ত্রী, কৃষি মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এরকমই একটা নতুন পোর্টফোলিও মানে ডিপার্টমেন্ট, মানে একটা তোমার নির্দিষ্ট ডিপার্টমেন্টে কাজ দেওয়া হলো। অর্থাৎ তুমি জলমন্ত্রী, জল সম্পর্কিত তোমার যে কাজগুলো থাকবে সেই কাজগুলো দেখার দায়িত্ব তোমার। এটা হচ্ছে পোর্টফোলিও, মানে একটা ডিপার্টমেন্ট দেওয়া হয়, একটা বিভাগ দেওয়া হয়, যেটাকে বাংলা বলা হয়। এই তাহলে রিকগনাইজেশন অফ দ্য পোর্টফোলিও সিস্টেম চালু করলো। এবং 3 নাম্বার কি করা হয়, ডিপার্টমেন্ট রেসপন্সিবিলিটি। ডিপার্টমেন্টাল রেসপন্সিবিলিটি প্রত্যেকটা মেম্বারকে যে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ যে বিভাগের দায়িত্ব দেওয়া হবে সেই বিভাগের কোনো বিষয়ে তার দায়বদ্ধতা থাকবে, তার দায়বদ্ধতা। সেই ডিপার্টমেন্টে যদি ভুল কোনো কিছু হয় তাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে, বা সেই ডিপার্টমেন্টে ভালো কিছু হলে সেই আবার ক্রেডিট পাবে। ওই জন্য ডিপার্টমেন্টাল রেসপন্সিবিলিটি মানে ইচ মেম্বার ওয়ান বা মোর ডিপার্টমেন্ট। তখন বলে কি ডিপার্টমেন্টাল রেসপন্সিবিলিটি মানে একটা মেম্বারকে একটা ডিপার্টমেন্টেরও দায়িত্ব দেওয়া হতে পারে বা দুটো ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হতে পারে। ইচ মেম্বার ওয়ান অর টু ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো কি মানে ডিপার্টমেন্টাল রেসপন্সিবিলিটি দিল কোনো একটা মেম্বারকে, একটা ডিপার্টমেন্টেরও দায়িত্ব দেওয়া হতে পারে কোনো একটা মেম্বারকে, আবার দুটো ডিপার্টমেন্টেরও দায়িত্ব দিতে পারে। সে একটা অনেক থাকে না পলিটিক্যাল পার্টি দেখবা একই সঙ্গে 2-3টা পদ হোল্ড করে থাকে, মানে একই সঙ্গে 2-3টা দায়িত্ব নিয়ে থাকে, ওরকমই বিষয় কোনো একই সঙ্গে 2-3টা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হতে পারে। এবার হচ্ছে এমপাওয়ার্ড, এখানে লিখে দিই 5 নাম্বার। এমপাওয়ার্ড কাকে এমপাওয়ার্ড করা হলো, ভাইসরয়কে এমপাওয়ার্ড করা হলো। ভাইসরয় মানে রাজ প্রতিনিধি, ভাইসরয়কে এমপাওয়ার্ড কি করবে, ভাইসরয় এখন অর্ডিন্যান্স জারি করতে পারবে, ইস্যু অর্ডিন্যান্স জারি। অর্ডিন্যান্সের বাংলা অর্থ হচ্ছে অধ্যাদেশ, যেটাকে বলা হয় বাংলায় বলা হয় অধ্যাদেশ। এটা মানেটা কি, এটা মানেটা হচ্ছে যখন গভর্নমেন্ট জেনারেল কাউন্সিল যখন লেজিসলেচার বডি যখন কাজ করছে তখন এই অধ্যাদেশ এই লেজিসলেচার বডির বাইরে গিয়েও সে একটা কোনো আইন জারি করতে পারে। মনে করো ধরো আমি ভারত সরকার কোনো আইন তৈরি করতে চাচ্ছে, কিন্তু এই সময় ভারত সরকার কোনো আইন তৈরি করতে করতে পার্লামেন্টের সেশন দরকার, কিন্তু এই সময় কোনো পার্লামেন্টের সেশন চলছে না, তাহলে কি করে আমি আইনের আমার খুব দরকার সেই ভারতের শাসন কোন একটা ব্যবস্থাকে চালানোর জন্য, তখন কি করবে, তখন রাষ্ট্রপতি কি করে অর্ডিন্যান্স জারি করবে, অর্থাৎ অধ্যাদেশ জারি করবে। যেমনি ভাইসরয়কে একটা অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হলো, অর্থাৎ যখন লেজিসলেচার প্রসেস যখন চলছে না, বা অর্থাৎ গভর্নমেন্ট জেনারেল কাউন্সিলটা যখন চলছে না, তখন ভাইসরয় অধ্যাদেশ জারি করতে পারবে। এটা কখন জারি করা যাবে, ডিউরিং ইমার্জেন্সি, ডিউরিং ইমার্জেন্সি, ইমার্জেন্সিতে এটাকে জারি করা হবে, মানে যখন খুবই প্রয়োজন, ইমার্জেন্সি মানে কি আপৎকালীন অবস্থা, তখন এটা জারি করা যাবে। এটা জারি করার পর কতদিনের এক্সপায়ারি ডেট থাকবে, মানে কতদিনের
থাকবে 6 মান্থ, 6 মাস অবধি এর এক্সপায়ারি ডেট থাকবে, অর্থাৎ জারি করা অবধি 6 মাস পর্যন্ত এর এক্সপায়ারি ডেট থাকবে। সেই 6 মাসের মধ্যে লেজিসলেটিভ কাউন্সিল থেকে একে পুনরায় আবার পাস করে নিয়ে আসতে হবে, তবে এটাই আইন হবে, অন্যথায় হবে না। ঠিক আছে, 6 মাসের মধ্যে যদি এটাকে পুনরায় পাস করানো না যায় তাহলে এটা ক্যান্সেল। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো। এরপর পরের দিন আমি তোমাদের যে ভিডিওটা বানাবো তোমাদের জন্য সেটা হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ 1892। ঠিক আছে, 1892 খ্রিস্টাব্দে যে কাউন্সিল একটা এসেছিল সেটার সম্পর্কে ভিডিও হবে। ঠিক আছে, আজকের মধ্যে এটুকু, বাই।